আজকের যে বড় খবরটি বাংলাদেশের গণমাধ্যমে বা এটি দেশ ছাড়িয়ে দেশের বাইরেও বিভিন্ন গণমাধ্যমে পৌঁছে গেছে সেটি হচ্ছে যে মাত্র 5 দিন আগে বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে উম, আটক করা হয়েছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ঠিক 5 দিনের মাথায় আজ সন্ধ্যা 6:30টায় তিনি গাজীপুর থেকে কারামুক্ত হয়েছেন এবং আমরা ভিডিওতে দেখলাম যে তিনি বেশ একটি তার যে গাড়ি, বিলাসবহুল একটি গাড়িতে করে তিনি বেরিয়ে চলে গেলেন এবং তিনি ঢাকা অভিমুখে যাত্রা করেছেন, গণমাধ্যমে তাই এসছে। তো স্বাভাবিকভাবেই শিরীন শারমিন চৌধুরীকে যে গ্রেপ্তার করা হয়েছিল এটির তীব্র একটি প্রতিক্রিয়া সব মহলে তৈরি হয়েছিল। বিশেষ করে যারা বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের সঙ্গে আছেন, নেতা কর্মীরা, তারা, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকেও নিন্দা জানানো হয়েছে, তার মুক্তি দাবি করা হয়েছিল। কথাটি হচ্ছে, এই যে শিরীন শারমিন চৌধুরীকে যেই প্রক্রিয়ায় আটক দেখানো হলো, তাকে কারাগারে পাঠানো হলো, সেই আটক প্রক্রিয়া নিয়েও ব্যাপক এক রহস্যের তৈরি হয়েছিল বা রহস্যের জন্ম দিয়েছিল। কারণটি হচ্ছে, তিনি গত প্রায় 2 বছর পর্যন্ত অর্থাৎ 24-5 আগস্টের পর থেকে তিনি আসলে কোথায় ছিলেন। আমরা দেখেছি ডিজিএফআই এর যে তালিকা দেওয়া হয়েছিল সেইখানে তার নামটি ছিল, অর্থাৎ বলাই যায় যে সেনাবাহিনীর পক্ষ থেকেই স্বীকার করা হয়েছিল যে শিরীন শারমিন চৌধুরী আরো অনেকের মতোই তিনি সেনা হেফাজতে ছিলেন বা ক্যান্টনমেন্টের মধ্যে ছিলেন। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছিল। এক পর্যায়ে তার পদত্যাগ পত্রের বিষয়টি আলোচনা আসে এবং তিনি পদত্যাগ করেছেন এমন খবরও ছড়ায়। আমরা এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যেই সরকারটি ক্ষমতায় আসলো এবং সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিলেন, সেদিন শিরীন শারমিন চৌধুরীর কে উপস্থিত করা হয়নি বা আনা হয়নি, তিনি আসেননি, অর্থাৎ স্পিকার ছাড়াই সংসদ শুরু হয় এবং পরবর্তীতে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তাকে স্পিকার মনোনীত করা হয় এবং সংসদ চলছে। এই যে রহস্যের কথা বললাম, রহস্যের প্রশ্নটি কেন, অনেকের মনে একটা কৌতূহল তৈরি হতে পারে যে শিরীন শারমিন চৌধুরীর মুক্তির দাবি সবাই জানিয়েছিল, আমিও জানিয়েছি, তাইলে কেন এখন রহস্যের কথা বলছি? রহস্যের কথা বলছি এই কারণেই, আপনারা যদি একটু তাকিয়ে দেখেন যে বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে যেই বড় বড় সব রাজনীতিবিদদেরকে, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলেন, শুধু রাজনীতিবিদ না, বিভিন্ন সুশীল সমাজের যারা আছেন, বুদ্ধিজীবী শ্রেণীর যারা আছেন, সাবেক আমলা প্রশাসনের যারা শীর্ষ কর্মকর্তা, সেনাবাহিনীর বেশ উচ্চপদস্থ কর্মকর্তারা, সাবেক প্রধান বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কাউকে বাদ দেওয়া হয়নি। শুধু শিরীন শারমিন চৌধুরী আড়ালে ছিলেন বা আড়ালে রাখা হয়েছিল। তার আটকের পরে প্রশ্ন উঠেছিল যে তিনি আসলে কি গুম হয়েছিলেন কিনা, অর্থাৎ তাকে গুম করে রাখা হয়েছিল কিনা, কিংবা তাকে সেনাবাহিনী কিংবা ডক্টর ইউনূস সরকার কোনো না কোনো প্রক্রিয়ায় তাদের প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন কিনা, এমন কথাও আলোচনা এসেছিল যে সেই ব্যবহারের আশা নিয়েই হয়তোবা তাকে এই ডক্টর ইউনূস কিংবা সেনাবাহিনীর হাতে রাখা হয়েছিল। যেখান থেকে গত মঙ্গলবার ভোরে তাকে আটক দেখানো হয়েছে তার নিজ বাড়ি থেকে, অর্থাৎ ধানমন্ডির থেকে। তো এই যে রহস্যের কথা, যুক্তিটা কোথায়? যুক্তিটা হচ্ছে, প্রথমত তিনি কোথায় ছিলেন সেটি কিন্তু সদুত্তর এখন পর্যন্ত কেউ দেয়নি। না দিয়েছে প্রশাসন, না দিয়েছে শিরীন শারমিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকেও কেউ, অর্থাৎ এই বিষয়টি ধোঁয়াশা রয়েই গেল, রহস্যপূর্ণ রয়েই গেল যে তিনি তাকে হঠাৎ করে কেন হাজির করা হলো এবং তাকে হাজির করার পরে ঠিক 5 দিনের মাথায় আজকে তাকে জামিন দেওয়া হলো। এই যে জামিন দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো, এই মুক্তির মধ্য দিয়ে নতুন করে যে রহস্যের আলোচনাটি সামনে এসছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে। কারণ আপনাদেরকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই, গত বছর একটি পর্যায়ে আলোচনা এসেছিলেন যে শিরীন শারমিন চৌধুরী কিংবা সাবের হোসেন চৌধুরীকে সহ
আওয়ামী লীগের একটি নতুন কাঠামো করার চেষ্টা চালাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। অর্থাৎ শেখ হাসিনাকে পাশ কাটিয়ে, শেখ হাসিনাকে এড়িয়ে কিংবা শেখ হাসিনাকে আড়ালে রেখে নতুন একটি ফরম্যাটে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসার উম, বা দেখানোর জন্য, অন্ততপক্ষে আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য একটা আওয়ামী লীগের নামে একটা কিছু করার চেষ্টা করা হচ্ছিল। আজকে যখন শিরীন শারমিন চৌধুরীকে মাত্র 5 দিনের মাথায় মুক্তি দেওয়া হলো, তখন কিন্তু সেই আলোচনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার জোরালো হয়ে উঠেছে। সবার মধ্যে এমন একটি সন্দেহ আছে যে এটি কি তাকে আটক দেখানো হয়েছে সেটার মধ্যেও কোনো সমঝোতার কিছু আছে কিনা, নাকি আজকে যে তাকে মুক্তি দেওয়া হলো সেটিও কি কোনো সমঝোতা, নাকি আন্তর্জাতিক বিভিন্ন চাপের কারণে, চাপের কাছে নতি স্বীকার করে এই তারেক রহমানের সরকার তাকে মুক্তি দিয়েছে। আসলে কোনটা? যুক্তিটা খুবই একটি রহস্যের গন্ধ কিন্তু থেকেই যায়। আপনারা সহজে কেউ এটির কোনো উত্তর খুঁজে পাবেন বলে অন্তত পক্ষে আমি মনে করছি না। এই কারণে মনে না করার শত শত হাজারো কারণের মধ্যে আমি ছোট্ট করে যেটুকু বলবো সেটি হচ্ছে, দেখুন, এই যে যাদের কথা বললাম যে আরো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, শিরীন শারমিন চৌধুরী হয়তো স্পিকার ছিলেন, কিন্তু তাদের তার চেয়ে অনেক বড় মাপের রাজনীতিবিদরা, মুক্তিযোদ্ধারা, তারা জেলে আটকা আছেন একই ক্যাটাগরির মামলায়। আমির হোসেন আমু আছেন, রাশেদ খান মেনন আছেন, হাসানুল হক ইনু আছেন, আরো কত নাম বলে তো শেষ করা যাবে না। এই যে প্রধান বিচারপতি খায়রুল হকের কথা বললাম, সাবেক 2 জন প্রধান নির্বাচন কমিশনারের কথা বললাম, সাবেক একাধিক আইজিপির কথা বললাম, সেনা কর্মকর্তারা, তারা তো এই একই ধরনের মামলায় আসামি হয়ে তারা কারাগারে আছেন এবং তাদের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে অমানবিক পর্যায়ের, বলা যায় পৈশাচিক ভাবে। আপনারা ছবি রীতি যদি আপনাদের চোখে নেন, দেখবেন যে এই আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু কিংবা সাবেক প্রধান বিচারপতি কেউ বাদ নেই যাদেরকে পিছ মোড়া করে হাত পিছনে দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে আদালতে আনা নেওয়া না করছে। অসুস্থ, হাঁটতে পারেন না, কামরুল ইসলাম হাঁটতে পারেন না, ক্যান্সারের রোগী, আরো কতজন আছেন যারা ক্যান্সারের রোগী, সাংবাদিক যারা আমাদের কমিউনিটির, বাবু ভাই তিনি ক্যান্সারের পেশেন্ট, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, শাকিল, রূপা, কেউ মুক্তি পাচ্ছে না। এত দিন পরেও আন্তর্জাতিক ভাবে বহু চাপ দেওয়া হচ্ছে, কোনো কিছুতে টনক নড়ছে না, কাজ হচ্ছে না। কেন শিরীন শারমিন চৌধুরীকে এত দ্রুত ছেড়ে দেওয়া হলো? তার মানে কেউ যদি আবার ভেবে থাকেন যে শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া কি ভুল হয়েছে বা আমরা কি সেটি বলছি, মোটেই সেটি বলছি না। আমরা এই ছেড়ে দেয়াকে স্বাগত জানাতে পারতাম নিঃসন্দেহে, মানে কোনো সন্দেহ ছাড়াই। সেটি হচ্ছে যদি দেখা যেত শিরীন শারমিন চৌধুরীর আগে যে বয়োবৃদ্ধ অসুস্থ জাতীয় নেতাদেরকে কারা প্রকোষ্ঠে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হতো। তাদের জন্য তো জাতীয় আন্তর্জাতিক চাপ আছে, তাদেরকে তো মুক্তি দেওয়া হচ্ছে না। কেন মুক্তি দেওয়া হচ্ছে না? শিরীন শারমিন চৌধুরীকে কেন মুক্তি দেওয়া হচ্ছে? এটি কি বিএনপির সদ্বুদ্ধির উপায় হয়েছে, মানে সৎ বুদ্ধির উদয় হয়েছে? যদি সেটা হতো অবশ্যই অভিনন্দন জানানোর কথা বা ইতিবাচক একটি মন্তব্য করার কথা, ইতিবাচক ভাবনা আসার কথা, কিন্তু সেটি আসলে ভাবার অবকাশ নেই। এখন দেখতে হবে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে এই সরকার কিংবা সেনাবাহিনী তারা নতুন কোন খেলায় মত্ত হয়। সেনাবাহিনীর ভিতর থেকে কি কোনো কিছু হচ্ছে, নাকি আহ, এই যে বিএনপি সরকারের মধ্যে দিয়ে কিছু হচ্ছে, নাকি বলা হচ্ছে এখনো যেহেতু বিএনপি চালাচ্ছে ডক্টর ইউনূসের সরকার, বা ডক্টর ইউনূস পেছন থেকে যে কলকাঠি নাড়ছেন তার প্রভাবেই এমন কিছু হচ্ছে কিনা, এটি কিন্তু খুব জটিল একটি পরিস্থিতি এবং হয়তোবা খুব শিগগিরই দেখা যাবে যে সামনের যে পরিস্থিতি তৈরি হতে পারে, কিংবা সামনে যদি নতুন কোনো আওয়ামী লীগকে নিয়ে নতুন কোনো খেলাধুলা আমরা দেখতে পাই, তখনই কিন্তু এই হিসাব বা এই অঙ্ক মিলে যাবে। কারণ এখন পর্যন্ত অন্তত পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কারো কাছ থেকেই, এমনকি শেখ হাসিনা থেকে শুরু করে কেউ কিন্তু এমন কোনো আভাস দেননি যে আওয়ামী লীগ পুনর্গঠন করা হবে, নতুন করে সাজানো হবে,
নেতাদের পরিবর্তন করা হবে এরকম কোনো কথা, কোনো আভাস কিন্তু কেউ দেননি। ফলে সবারই এদিকে নজর রাখা দরকার। আওয়ামী লীগ কি রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা? আওয়ামী লীগ অ্যাক্টিভই তো ছিল, এখনো আছে অ্যাক্টিভ, অনলাইনে অফলাইনে, রাস্তায় ঘরে বাহিরে সব জায়গায়। যদিও সংসদে একটা আইন পাশ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 5 কোটির উপরে, ফেসবুকে দেখেছেন 5 কোটির উপরে লোক আমি আওয়ামী লীগ এই ব্যানার পোস্টার ছাপিয়ে প্রকাশ করছে, সরাসরি চেহারা দেখিয়ে। এটাই অনেক বিশাল কিছু। তো এরপরও কেন বলছি রিঅ্যাক্টিভ, তার আগে একটু বলেই যায়, আজকে 3-4 দিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে। কুষ্টিয়ায় একজন পীর সাহেবকে মেরেছে, আজকে মিরপুরে প্রকাশ্য দীপালোকে কুপিয়ে মেরেছে এক ব্যক্তিকে। এর আগে গত 2 দিন ছাত্রলীগের একজন ছেলে জেল থেকে বেরিয়ে 24 ঘন্টার ভেতরেই মৃত্যু কোলে ঢলে পড়েছেন। আরেকজন ছাত্রলীগ নেতা যার পায়ের অবস্থা প্রায় 90%ই শেষ, তারপরও জেল আছেন, চিকিৎসা নেই। তো এগুলো সবগুলো দেখার পরে আসলে কারই বা ভাল লাগে। এরপরও আপনাকে দেখে গত একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞার পরে সপ্তাহখানেক ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখতে পারবেন। যার হয়তো সামান্য সামান্য দেখতে পাচ্ছেন, যে 100% এখনো দেখতে পারেন নেই। তো এটা হচ্ছে কি জানেন, রাজনীতি, জিওপলিটিক্স বা যাই বলেন, কোনো কিছুই সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট ধরে আসে না। যেটা 1 সপ্তাহ বলবো সেটা হয়তো 1 মাস লাগবে, যেটা 1 মাস বলবো ওটা হয়তো 5 বছর 10 বছরও লাগে। এই হচ্ছে যে কাহিনী। তো এখন এরপরে আপনি দেখেন যে ইরান ইসরায়েল এদের যুদ্ধ এই সে এগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু 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 ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তা চেতনা বা আমাদের চিন্তায় কী আছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি, সেই রকমই সব লাগাই। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাহিরে কোনো কথা নেই। এরপরও আমরা হয়তো কিছু কথা হয়তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, কারণ সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিঅ্যাক্টিভ করার মতো, আপনারা সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়, আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায় দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, ওটা বিএনপি করে। আওয়ামী লীগ আমলে কখনো বলা নাই কিন্তু খালেদা জিয়া বা তারেক জিয়া থাকতে পারবে না, বিএনপি অন্য কাউরে দিয়া চালাইতে হবে, এরকম ছিল না, বা বলছে বলে আমার মনে পড়ে না। তো যে কারণে বললাম যে রিঅ্যাক্টিভ কারণটা এই জন্যই যে দেখেন শিলি, এই যে আমাদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে যখন অ্যারেস্ট করে, তখন শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর অনেক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গা থেকে এটা প্রতিবাদ জানিয়েছে। কারণ উনি শুধু আমাদের দেশের স্পিকার ছিলেন না, উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মহিলা শাখা আছে ওইটারও স্পিকার ছিলেন, শিরিন শারমিন চৌধুরী, যার কারণে প্রতিবাদ প্রচুর হয়েছে। এই কারণে ওনাকে হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে, ছেড়ে দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কাছে এমনও হতে পারে যে যেমন আপনার 75-এ 15ই আগস্টের পরে যেমন আপনার জোহরা তাজউদ্দিন কে দিয়ে আওয়ামী লীগকে রিঅ্যাক্টিভ করিয়ে সচল করা হয়েছিল, এরপরে 1/11-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে, তেমনি কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের 3rd 4th 5th গ্রেডের নেতা, গ্রেড বলতে আবার আপনার এটা বুঝেন না যে, বললেন না যে একদম গ্রেড মানে ফেল গ্রেড, ওইটা না। থার্ড মানে যেমন ধরেন প্রথম লাইন আছে হাইকোর্ট,
সেকেন্ড লাইন আছে একটু কম হাইকোর্ট, থার্ড লাইন আর একটু কম, ফোর্থ লাইন ওর একটু কম, ফিফথ লাইন আর একটু কম। মানে ওরা সকলেরই যোগ্যতা আছে, কিন্তু ওনারা এখনো জায়গা সুযোগের অভাব হয়তো উপরে আসতে পারেনি। সেই ধরনের লোকজনগুলোকে নিয়ে মাঠের কর্মী, তৃণমূল জনপ্রিয়তা আছে প্রচণ্ড, এই ধরনের নেতা কর্মীদেরকে নিয়ে কি আওয়ামী লীগ রিয়াক্টিভ হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ আওয়ামী লীগ তো অ্যাক্টিভ আছেই, তবে এটাকে সম্পূর্ণ সচল করার জন্য বা মাঠে ফিরিয়ে আনার জন্য একটা টেকনিক হতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে চিন্তা করে আমি চিন্তা করলাম যে শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়ে গেলেন আজকে। ওনার প্রচণ্ড একটা সম্মান আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা কোনো গ্রুপিং নাই, কোনো বিশাল রাজনৈতিক নেত্রীও না, কিন্তু ওনাকে কি সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে কি না, সাবের হোসেন চৌধুরীদের মতন এই ধরনের কিছু নেতাকে কি সামনের সারিতে আনা হচ্ছে কিনা, আবার আওয়ামী লীগের যেসব হার্ডকোর নেতা আছেন টোটাল 100-200 তো দেশের বাইরে আছেন, বাকি সবাই আছেন, ওনাদেরকে যাতে নিরাপদে এই মুহূর্তে রাখা যায়। কারণ হচ্ছে যে যার নামই প্রকাশ করা হবে, যারই দায়িত্ব দেবে, সেই আবার জেলে যাবে। তো ওনাদেরকে আপাতত নিরাপদে রেখে, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন এই মুহূর্তে নাই বা ভদ্র হিসেবে পরিচিত, ওনাদেরকে সামনে এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, এগুলো একটু ভেবে দেখতে পারেন। এবং এইভাবে করলে আমার মনে হয় যেন অনেকটুকু ভালো হবে এবং অনেক সুবিধা পেতে পারে আওয়ামী লীগ। তো এরপরও আওয়ামী লীগ কী করবে, আসলে আওয়ামী লীগ কীভাবে চলবে, দল কীভাবে চলবে, এইটার সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব একমাত্র জননেত্রী শেখ হাসিনার। উনি যদি মনে করেন যে হ্যাঁ, এদেরকে দিয়ে আমরা দল সামনে নিয়ে যাব, সেটা ওয়েল অ্যান্ড গুড, আমরা সবসময় ওনার পক্ষেই আছি। এখন অনেকে বলতাম যে শেখ হাসিনা জীবিত থাকতে উনি দেশে এসে দলের হাল ধরার মতন যে পরিস্থিতি, দেশের নিরাপত্তাই নেই। তার মানে কি জানেন, উনি যদি আজকে দেশে আসে হয়তো কালকে ওনার মেরে ফেলবে। কারণ সেনাবাহিনী যে বিট্রে করছে এটা আপনারা জানেন, পাবলিক মারবে না, ওনাকে সেনাবাহিনী মেরে ফেলবে। আইএস এর জঙ্গি গোষ্ঠী যারা আছে তারাই মেরে ফেলবে। এটা আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বাকি 20-22 বারের মতো ওনাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, সেই 88 সালে চট্টগ্রামও চেষ্টা করা হয়েছিল দুইবার, একবার 88-তে, একবার 89-তে, দুইবার, একবার 24শে জানুয়ারি আর একবার সম্ভবত 89 সালে কত, এটা আমার মনে নেই। দুইবার ওখানেও করা ছিল প্রথম থেকে। তো এইসব কাণ্ড দেখার পরে এখন সকলেই চিন্তা করেন যে নেত্রী যদি দেশে ফিরে আসে এই মুহূর্তে, ওনাকে হত্যা করা একদম নর্মাল কাজ হয়ে দাঁড়াবে এই জঙ্গি গোষ্ঠীর। সুতরাং সেই জায়গায় উনি নিরাপদে থেকে যদি দলকে সব কিছু মিলে যদি রিয়েক্টিভ করে এনাদেরকে দিয়ে, তাতে কোনো সমস্যা দেখি না। অনেকে হয়তো মনে করতেন যে না, এরা কেন আরও অমুক নাই তমুক নাই, অমুক নেতা আছে তমুক ভাই আছে, তাদের চেয়ে এরকম নিরীহ গোবেচারা টাইপের কিছু দিয়ে যদি দল অ্যাক্টিভ করাইতে পারে সেটাই ভালো হবে। তো চলুন আমরা সামনে দেখি কি কি হয়, একটু দেখার বিষয় আছে। তবে এটা আমার মনের কথা, এটা আমি কোনো রাজনীতিবিদও না যে রাজনীতির কথা বলিনি, আমার মনের কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন।